ছোটবেলা থেকে আমি দেখেছি যখনই আমি বা আমার দিদি কেউ কিছুভাবে অসুস্থ হয়ে যায়, মা আহ, মসজিদ বা মন্দিরের যে জল হয় সেটা এনে আমাদের খাওয়ায় বা আমাদের গায়ের উপরে দেয়। এটা শুধু মনে হয় না আমার এক্সপিরিয়েন্স বলে, এটা প্রত্যেকটা বাঙালি বাড়িতে হয়। তো ছোটবেলায় আমার মনে আছে একবার দিদির খুব জ্বর হয়েছিল। তো তারপর ওই মসজিদের জল দিয়েছিল দিদির গায়ে। হ্যাঁ, আমি দেখতাম প্রায়শই, মানে আমাদের কিছু একটা হলেই মা এরকমভাবে দিচ্ছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এইটার মানেটা কি, মানে এটা কেন দাও, এটা কি হয়। তো তখন মা বলেছিল যে মসজিদের জল খুব পাওয়ারফুল। হ্যাঁ, এইসব খেলে ভূত টুত যা যদি কিছু, মানে আমরা বলি না উপরি ছায়া যেটা লাগে, হাওয়া লাগা, হ্যাঁ, এইগুলো কেটে যায়। তো আজকের গল্পটা মায়ের ওইটা নিয়েই, যে কিভাবে মায়ের জীবনে এই মসজিদের জল বা মন্দিরের যে জল, এইগুলোর একটা বিশাল আস্থার জায়গা আছে। সেটা কিন্তু মায়ের নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকেই হয়েছে। নমস্কার, আমি সুলগ্না। দাস কেপসে তোমাদের স্বাগত। আগের দিন আমি একদম একটা আলাদা টপিক নিয়ে কথা বলেছিলাম, আজকে একদম আলাদা টপিকে চলে আসছি। আজকের ভিডিওটা কিন্তু হরর স্পেশাল। যেহেতু সামনে কালী পুজো, আমি এখন পরপর কয়েকটা হরর এক্সপিরিয়েন্স আমার শেয়ার করব তোমাদের সাথে। আজকেও যেটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব সেটা আমার নিজের নয়, সেটা আমার মায়ের সাথে ঘটে থাকা। তো সেই গল্পটাই আমি তো তোমাদের সাথে শেয়ার করছি। আর ভালো লাগলে ভিডিওটাকে অবভিয়াসলি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে। হ্যাঁ, আগের দিন যারা যারা আমার ভিডিওটা ভালো মানে লাইক করেছো তাদের অত্যন্ত থ্যাংক ইউ। মানে আমি সত্যি বলতে ভাবিনি যে আমাকে কেউ এই ভিডিওতে দেখবে, মানে নিতে পারবে। কারণ আমি নিজেই মনে করি যে আমার কথাবার্তা এখনো পর্যন্ত ভিডিওর জন্য উপযুক্ত নয়। তারপর আমি ট্রাই করছি যতটা ইমপ্রুভ করা যায়। তাই আজকেও যখন আমি এই স্টোরিটা বলবো, আমার মায়ের হরর এক্সপিরিয়েন্স নিয়ে যে স্টোরিটা, আমার বলাতে কি প্রবলেম লাগছে সেটাও আমাকে একবার প্লিজ কমেন্ট জানিয়ে তোমরা শুধরে নিও। মানে আমি কি করতে পারি ইমপ্রুভমেন্টের জন্য, সেটা প্লিজ তোমরা জানিও। তো গল্পটা শুরু হচ্ছে যখন মা বিএড করছে, মানে বিএডে ঢুকেছে, বিএড কোর্স করবে বলে। আমার মায়ের বাড়ি, মানে আমার মামার বাড়ি হলো বেহালার বকুলতলা এরিয়ায়। হ্যাঁ, আমি থাকি বেহালা বরিশায়, মানে এইটা আমাদের এখনকার বাড়ি বেহালা বরিশায়, বেহালাতেই বকুলতলা এরিয়ায় আমার মামার বাড়ি। তো সেখান থেকে মা বিএড কলেজ যেতে হলো হাওড়া। এবার আমি কলেজটার নাম নিচ্ছি না, কারণ কলেজটা অত্যন্ত জনপ্রিয় একটি কলেজ। আমি যদি এক্ষুনি নাম নিই, তারা তো মানে এটা একটা অবজেকশনের জায়গা থাকতেও পারে। কারণ দেখুন, ব্যাপারটা হয়ে গেছে এরকম যে এই ঘটনাগুলো কেউই চায় না তাদের যে জায়গায় ঘটে সেই জায়গার একটা রেপুটেশনে লাগুক। কারণ এক্ষুনি আমি একটা ভূতের গল্প বলবো, সবাই ভাববে ওই জায়গাটি হন্টেড, বাট এরকম ব্যাপারটা নয়। আমার মায়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা হওয়ার পর মা দীর্ঘদিন ওখানে ক্লাস করে এবং ওখান থেকেই বিএড পাস আউট করে বেরায়। যাই হোক, তো মা এই ঘটনাটা যখন হয়েছে, তো মা তখন বিএড ওইখানে পড়ছে। হ্যাঁ, ওই কলেজ সংক্রান্তই ঘটনাটা। মা এখান থেকে প্রতিদিন, মা এবং আমার মায়ের একজন বান্ধবী, আমি তাকে মাসি বলে ডাকি, তো তারা প্রতিদিনই বকুলতলা থেকে সোজা ওই হাওড়া পর্যন্ত ডেইলি প্যাসেঞ্জারি করে যেত। হ্যাঁ, তখনকার দিনে বাস করে এখান থেকে হাওড়া পর্যন্ত গিয়ে ক্লাস করতো। ক্লাস করে বিকেলবেলা বাড়ি ফিরতো। তো আমি যে কলেজটার, মা আমাকে যা ডেসক্রিপশন দিয়েছিল যতটা আমার মনে আছে, সেই হিসেবে যদি বলি, কলেজটার সেকেন্ড ফ্লোরে মায়েদের ক্লাস হতো। এবং ফার্স্ট ফ্লোরের এইটা ঘটনা, সেকেন্ড ফ্লোরে একটি ওয়াশরুম ছিল এবং ফার্স্ট ফ্লোরেও একটা ওয়াশরুম ছিল। ফার্স্ট ফ্লোরে ম্যাক্সিমাম ওখানকার স্টাফরা থাকতো, মানে সিকিউরিটি স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল স্টাফ, এদেরই প্রত্যেকটা ঘর ছিল ওর ভেতরে। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু মানে ফার্স্ট ফ্লোরের দিকটা অতটা বেশি জনবহুল নয়। যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিন মানে একের পর এক মায়েদের ক্লাস ছিল।
কোনো ব্রেক ছিল না, একটা ব্রেক মাত্র ছিল। তো অন্তত 2 না 3টে ক্লাসের পর একটা ব্রেক পড়েছিল। তো 3খানা ক্লাস করার পর অবভিয়াসলি মানুষের একটা রেস্টের দরকার থাকে। তাই জন্য মায়েরা ভেবেছিল যে মা এবং ওই মায়ের বান্ধবী দুজনে মিলে ক্লাস থেকে বেরিয়ে ফার্স্টে ওয়াশরুম যাবে, ওয়াশরুম থেকে বেরিয়ে তারপর বাইরে খেয়ে আবারও পরের ক্লাস অ্যাটেন্ড করবে। তো সেই কথা অনুযায়ী যেই ক্লাস শেষ হয়েছে মা অমনি ওয়াশরুমের জন্য মায়েরা যায়। কিন্তু তারপর দেখতে পায় যে সেকেন্ড ফ্লোরের যে ওয়াশরুমটা সেটা একদম এনগেজ, মানে বড় লাইন। এবং ব্যাপারটা হয়েছে যে এতই মায়েদের খিদে পেয়েছিল, তো মায়েরা চেষ্টা করছিল তাড়াতাড়ি কিছুভাবে মানে এখানেতে বেরানোর জন্য। তাই মা এবং মাসি নিচে নামে। নিচের যে ওয়াশরুমটা মানে সবাই জানতো নিচে একটি ওয়াশরুম আছে, বাট কেউ ওখানে ইউজ করেনি। মানে মা সব প্রথম তো খুব যে বেশি বড় ফ্রেন্ড সার্কেল বা কি ব্যাপার আছে না আছে সেটা তো জানাটা সম্ভব নয়। তাই মা যতটা বলেছিল যে কেউ ইউজ করেনি, মানে মায়েরা জানতো না যে ওখানে কেউ ইউজ করছে বলে, বাট ওই ওয়াশরুমটা যে পরিষ্কার সেটা মায়েরা জানতো। এবার আমি যদি বিল্ডিংটা স্ট্রাকচারটা বলি, ওয়াশরুমের দিকটা মা যতটা বলেছিল যে একটা লম্বা করিডোরটার 2 সাইডে বড় বড় রুম আছে এবং রুমগুলো প্রত্যেকটাই তালা বন্ধ। এবং করিডোরটার একদম লাস্ট এন্ডে দরজাটা বন্ধই থাকতো, ওটাই ওয়াশরুম। এবং ওর ওপরে একটা ওই ইয়েলো কালারের ওই বাল্ব জ্বলতো ওটা। এবং যেহেতু ওটা মানে লেডিস কলেজ, তো ওখানে ওটা ওয়াশরুমটা ওরকমভাবে আঁকা থাকতো, মানে যেরকম সাইনবোর্ড থাকে ওয়াশরুমের উপর। এবং ওর পাশে যে পাশেও নাকি একটা ওয়াশরুম থাকতো, সেই ওয়াশরুমটা জেন্টস ওয়াশরুম ছিল। ওটা শুধুমাত্র ওখানকার যারা স্টাফ থাকতেন তারা ইউজ করতেন। তো মায়েরা দেখলো যে ওপরে যেহেতু অতটা ভিড়, তাই মায়েরা নিচে নেমে এসেছিল। নিচে নামার পর দেখতে পেলো যে ওই জায়গাটা যেটা ওই করিডোরটাই অত্যন্ত অন্ধকার। মানে এতটাই অন্ধকার যে ওদের যেতে কিন্তু প্রথম দিকে ভয় সত্যিই করছিল। মানে আপনি এটা ভাবো যে মানে সকালবেলা খুব একটা অন্ধকার জায়গা যদি তুমি দেখো, সেটা একটা আনন্যাচারাল ফিল আসবে। তো তার জন্য ওই মানে ওরা বলছিল যে আদৌ কি আর এটা ইউজ করবো নাকি ওপরে আবার যাব, পরে তাহলে বাইরে খেতে যাবো, এরকম দোনামোনা চলছে। কিন্তু সত্যি কথা বলতে টাইমের অভাবের জন্য অত না ভেবে মা আর মাসি দুজনেই ওই ওয়াশরুমটা ইউজ করার কথা ভাবে। এবার ওয়াশরুমটার দিকে যেতে যেতেই এদের গা তো ছমছম করছে, কারণ না দুদিক থেকে কোনো আলো আসছে না, আর খুব অন্ধকার। আর কোনো মানে ওই ফ্লোরের বা ওই করিডোরের ওই দিকটায় কেউ নেই, প্রত্যেকটা ঘর তালা বন্ধ। এবং লাস্টের ওই ওয়াশরুমটা ওরা জানে মানে খোলা আছে, কিন্তু ওটা যে ইউজড হচ্ছে না সেটা ওরা মানে বুঝতেই পেরেছে। তো ওরকম গিয়ে যখন ওরা দরজাটা ধাক্কা মেরে খুলেছে, তখন দেখতে পাচ্ছে যে মানে ওয়াশরুমটা পুরো অন্ধকার। এবার অন্ধকার ওয়াশরুমে সবারই যেতে একটা ভয় লাগে, কিন্তু কি করবে, মানে ইমার্জেন্সি থাকলে মানুষকে তো ইউজ করতেই হবে না। তো তাই জন্য মা বললো যে ঠিক আছে তুই বাইরে দাঁড়া, মানে আমার মাসিকে বলেছিল তুই বাইরে দাঁড়া, আমি ভেতরে ইউজ করে আসি, তারপর তুই যাবি, আমি বাইরে দাঁড়াবো। তো সেই হিসাবেই মা ঢুকেছে। ঢোকার পর মা দেখতে পাচ্ছে যে ওখানে সুইচ আছে, মানে সুইচ আছে, লাইটস আছে, সব আছে, কিন্তু কোনো সুইচ কাজ করছে না। মা পরস্পর সুইচগুলো টিপছে, বাট কোনো সুইচ কাজ করছে না, কোনো লাইট জ্বলছে না। এবং ঢোকার পরই মা মানে কিছুক্ষণ মানে 1 থেকে 1.5 সেকেন্ড পর, মানে 1 থেকে 2 সেকেন্ড পর মা শুনতে পাচ্ছে একটা গোগানির শব্দ। ঠিক আছে, মানে কিছু একটা কষ্টে গোগাচ্ছে যেরকম হয় সেরকম একটা শব্দ হচ্ছে, যে গুমড়ে গুমড়ে কাঁদার মতো একটা শব্দ হচ্ছে। এবার এইটা শোনার পর সত্যি কথা মায়ের মানে একদম কি বলে ওই রক্ত জল হয়ে যাওয়ার মতো ভয় লেগেছে। মানে আমি তো ভাবতেই পারি না, মানে আমি এই পজিশনে পড়লে আমি তো মনে অজ্ঞানী হয়ে যেতাম, যে একটা পুরো অন্ধকার জায়গা এবং তার মাঝখানে হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি কেউ গুমড়ে গুমড়ে কাঁদছে। ঠিক আছে, মানে আমি অজ্ঞান হয়ে যেতাম। আমার সত্যি কথা বলতে আমি ভীতু, এই দিক থেকে সত্যি ভীতু, মানে আমার এগুলো ভয় লাগে, এটা সত্য কথা। তো মা ওরকম শোনার পরেও, যেহেতু ওয়াশরুমে গেছে তো কোনো একটা রিজন আছে, মা মানে কাজ করে তারপর হাতটা ধুতে গেছে। পাশেই সিঙ্ক ছিল, যেখানে টয়লেট করার জায়গা তার পাশেই সিঙ্ক আছে। ঠিক আছে, তো
এবার সিঙ্কের কাছে গিয়ে মা বুঝতে পারছে ওয়াশরুমটার ছাদের ওপর থেকে কেউ মায়ের দিকে তাকিয়ে আছে। মানে এইটা তো মা কিন্তু ঘুরে কাউকে দেখতে পায়নি, কিন্তু কেউ যদি তোমার দিকে তাকিয়ে থাকে বা তোমায় ফলো করে, অন্ধকার জায়গা হলেও ইউ হ্যাভ আ সিক্স সেন্স, ইউ ক্যান ফিল ইট, রাইট? মানে এটা সবার হয়, আমরাও বুঝতে পারি। এটা খুব না কমন জিনিস যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি হয়তো অন্যদিকে তাকিয়ে আছো, কিন্তু তোমার পাশ থেকে একজন ব্যক্তি বা কেউ গেল, হ্যাঁ তুমি হয়তো তাকে লক্ষ্যও করলে না, কিন্তু তার যে চাউনি তোমাকে ফলো করলো বা কেউ তোমার পেছনে আসছে সে তোমায় ফলো করে গেছে, এটা কিন্তু আমরা সিক্স সেন্সের মাধ্যমে বুঝতেই পারি যে হ্যাঁ এই লোকটা আমার দিকে সত্যি কথা বলতে লক্ষ্য রাখছিল। সেরকম একটা ইরিনেস বা সেরকম একটা আনকমফোর্টেবলনেস মা ওই অন্ধকার ঘরের মধ্যে বুঝতে পারলো যে কেউ মায়ের দিকে তাকিয়ে আছে। এবার সত্যি কথা বলতে মা ভূতে বিশ্বাসী, এবং ওই অন্ধকারের মধ্যে ভূতে অবিশ্বাসী লোকেরাও ভয় পাবে, মানে স্বাভাবিক। অন্ধকার এমন একটি জিনিস যেটা মানুষকে ভয় ভয় পাওয়ায় বা ভেতরকার যে ভয়ের যে ফিলিংসগুলো থাকে সেইগুলোকে বাইরে আনায়। তো সঙ্গে সঙ্গে মা ওটা বুঝতে পারার পর এবং কন্টিনিউয়াস ওই যে আওয়াজটা হচ্ছিল সেটা কিন্তু হয়ে যাচ্ছে, হওয়ার জন্য মা সঙ্গে সঙ্গে হাত থেকে কিছুভাবে ধুয়েই একদম মানে বাথরুমের বাইরে প্রায় ছিটকে বেরিয়ে আসে। অদ্ভুতভাবে বাইরে দাঁড়িয়ে থাকা মাসি বললো যে আমি আর যাব না। মা বললো যে আমার হয়ে গেছে। মা কিন্তু বলেনি যে আমি ভেতরে কি কি ফিল করেছি, কারণ না এটা একবার শুনলে আমার ওই মাসি মানে মায়ের যে বান্ধবী ছিলেন উনি আরও ভয় পেতেন, উনি এমনি ভীতু প্রকৃতির মানুষ ছিলেন, ঠিক আছে? তো এটা যদি শুনতো তাহলে আরও ভয় পেত। তো তার জন্য মা কিছু না বলে বললো দেখ চল তুই করে নে, তুই যদি এখানে করিস করবি কর, নাহলে এতক্ষণ হয়তো ওপরে ফাঁকা হয়ে গেছে, তাহলে ওপরে চল। হ্যাঁ, কিন্তু সে মাসি বললো যে তুই শুনতে পাচ্ছিস একটা গোগানির আওয়াজ হচ্ছে। তো মা তখন বুঝতে পারলো যে ওই আওয়াজটা বাইরে পর্যন্ত আসছে এবং ওই মাসিও ওই আওয়াজটা শুনতে পেয়েছে। তখন মা বললো হ্যাঁ রে, আমি ভেতরে ঢুকেছিলাম, ঢোকার পর আমি যখন টয়লেট করছি তখন আমি তো আওয়াজটাও পেলাম এবং বুঝতে পারলাম না কি আছে, কিন্তু মনে হচ্ছে যেন কেউ একটা চেয়ে আছে। তো এটা শোনার পর তো ওই মাসি বিভৎস ভয় পেয়েছে, মানে এত ভয় পেয়েছে যে ও বললো তুই আর এখানে দাঁড়াস না। ওরা প্রায় ছুটে ওই করিডোর পেরিয়ে বাইরে চলে এসছে, বাইরে মানে কলেজের বাইরে চলে এসে ওরা মানে হাঁপ ছেড়ে বাঁচার মতো যে না বাবা আর কোনোদিন ওখানে যাব না। ওরা ভাবছে যে ওদের ভয়ের জন্য এই ফিলিংসটা আসছে বা সামথিং, হ্যাঁ কিছু একটা আছে তার জন্য। তো ওরা আর কিছু না ভেবে বললো ছেড়ে দে, ওখানে আর যাবো না, আমরা কিছু একটা খেয়ে নিয়ে ক্লাসে কন্টিনিউ করি, কারণ এর পরের পিরিয়ডগুলো মানে ক্লাসগুলো ওদের অ্যাটেন্ড করতেই হবে। তো কথা মতোই ওরা বাইরে কিছু একটা খেলো, মা যতটা বলেছিল কিছু ওই পাউরুটি মারা খেত। হ্যাঁ মানে কলেজের লাগোয়াই সব ওই এগুলো থাকতো খাবারের দোকানগুলো, ওখান থেকে খেয়ে ওরা ক্লাস অ্যাটেন্ড করতে গেল। ক্লাস অ্যাটেন্ড তো করলো, কিন্তু ক্লাস অ্যাটেন্ড করতে করতে মায়ের এলো ধুম জ্বর। মানে সে যা জ্বর হয়েছে, মানে মা বলছে যে আমাকে দেখে প্রফেসর পর্যন্ত বলছে যে তোমার কি হয়েছে, তোমার চোখ একদম লাল হয়ে গেছে। এবং পাশে বসে থাকা মাসি বুঝতে পারছি মায়ের গা থেকে পুরো হিট বেরাচ্ছে, যেরকম হয় না খুব জ্বর হলে যেটা হয়, মানে একদম মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে এবং জ্বরে একদম মানে চোখ খুলে তাকানোর মতো অবস্থা নেয় এরকম। তো প্রফেসর ওরকম দেখে বললো মাকে যে তুমি বাড়ি যাও, এবং তুমি তো একা যেতে পারবে না, ওই কারণে ওই মাসিকেও ছেড়ে দিল, কারণ মাসিও মায়ের বাড়ির পাশেই থাকতো, বললো ওকে নিয়ে তোরা দুজন বাড়ি চলে যা। হ্যাঁ আজকে আর ক্লাস করতে হবে না, বন্ধুরা যেরকম হয় মানে নোটস দিয়ে দেবে, তোরা আজকে যা শরীর ঠিক করে তারপর মানে অ্যাটেন্ড কর। হ্যাঁ, তো স্বাভাবিক ওরা তারপর ওখান থেকে বাস নিয়ে বাড়ি ফিরে এলো। মা ভেবেছে কি যে কিছু একটা ওই ভয়ে লাগার জন্য হয় না মানুষের একটা খুব মানে হঠাৎ করে লাগা ভয় বা কোনো কিছু ঘটনার জন্য শরীর একটা মানে রেসপন্স করে ওর বিরুদ্ধে, তো তার জন্য ভেবেছে যে জ্বর এসছে। তো মা চলে এসে বলেছে যে এরকম আমার দিদাকে যে আমার এরকম হয়েছে, জ্বর হয়েছে, তাই আমি চলে এসেছি। হ্যাঁ আমার শরীর একদম ভালো লাগছে না। এসে মা শুয়েও পড়েছে। আমার দাদু যেহেতু এইসব ওষুধের ব্যাপার জানতো, উনি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তাই ওষুধও দিয়ে দিলেন যে মানে যাতে তাড়াতাড়ি জ্বর ঠিক হয়ে যায়।
বাট ওই ওরকম মানে প্রায় 103-104 জ্বর মায়ের নাকি গোটা 3 দিন ছিল মানে টানা। এবং রাতে ওই পরিস্থিতি আরও বাজে হয়ে যেত। এক তো মা কিছু খেতে পাচ্ছে না, প্রায় চোখ খুলতেই পাচ্ছিল না নাকি, আমি দিদার কাছ থেকেও এই গল্পটা শুনেছি। হ্যাঁ, তো তখন রাত্রির বেলা এরকম হয়েছে যে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, মাকে ওষুধ খাইয়ে শোয়া হয়েছে। এবার আমার দিদার বাড়ির রুমগুলো পুরনো বাড়ি যেহেতু বড় বড়, এবার মা একটি রুমে শুতো। হ্যাঁ, সেখানে একটা সিঙ্গেল ডিভানে মা শুতেন এবং ওটারই কি বলে একদম মাথার দিকে আর একটা রুম আছে যেখানে ওই কি দিদা দাদু ওখানে শুতেন। তো মাকে শুয়ে দিয়ে ওষুধ টষুধ দিয়ে দিদা দাদুরা শুতে চলে গেছে। তো তখনই এমন হয়েছে যে মা মানে বুঝতে পারছে যে কোনো একটা ব্ল্যাক এন্টিটি ওনার মানে গায়ে পুরো জড়িয়ে আছে, মানে ল্যাচড হয়ে আছে, এবং সেটা না মাকে কথা বলতে দিচ্ছে না নিঃশ্বাস নিতে দিচ্ছে, মানে অত্যন্ত কষ্টের মধ্যে, মানে চেপে আছে, চেপে মানে বলে না যে চেপে ধরে রাখে, ওরকম চেপে ধরে আছে। মা তো বুঝতে পারছে যে সামথিং ইজ সো রং, মানে তুমি কষ্টে থাকো, মানে তুমি অজ্ঞানের মতো হয়ে থাকো বা কি হয়ে থাকো, তুমি তো বুঝতে তো পারবে যে এরকম কিছু ঘটনা ঘটলে। মা বুঝতে পারছে, মানে মা নাকি চিৎকারও করেছে 3-4 বার, বাবা মা বলে ডেকেছে যাতে পাশের ঘর থেকে ওরা আসে, এসে এটাকে মানে সরায়, কিন্তু কোনো আওয়াজ নাকি মায়ের গলা থেকে বেরাচ্ছে না এবং তারাও শুনতে পাচ্ছে না। এরকমভাবে তো সারা রাত নাকি মায়ের মানে কি বলবো সাথে মানে হয়েছে এই জিনিসটা, মানে এত বাজেভাবে মা বলছে আমি মানে নিঃশ্বাসই নিতে পারছি না, এমন অবস্থা। হ্যাঁ, পুরো গলা চেপে আছে যেটাকে বলে। এরকম হয়েছে যেই সকাল মতো হতো এই 3-4 নাগাদ আজান হওয়ার টাইম থেকে ওই জিনিসটা আবার আস্তে আস্তে ছেড়ে যেত বডির থেকে, ওই চাপ ভাবটা, ঠিক আছে। তো এরকম 3 দিন গেছে, 3 দিনেও জ্বর কমেনি। ওষুধ প্রচুর দিয়েছে যেহেতু দাদু জানতেন ওষুধগুলো। হ্যাঁ, এবার দিদা আবার এইসব বিষয়ে বিশ্বাসী, মানে আমার দিদা মা দাদু সবাই মানে এই ধরনের জিনিস অবিশ্বাস কেউই করেন না। তো সেটা দেখে এবার দিদা মধ্যে একটা সন্দেহ এসছে যে কি হলো হঠাৎ করে মেয়ের, যে মানে একদম সুস্থ ছিল, সুস্থ হিসেবে কলেজে গেল, কলেজ থেকে এমন কি ঘটনা ঘটলো যার জন্য এত শরীর খারাপ, মানে উঠতেই পারছে না। হ্যাঁ, তো তখন ওই মাসিকে বলেছে, মাসিও কলেজ যাচ্ছিল না কারণ মা যাচ্ছিল না বলে। হ্যাঁ, এসে দেখাও করছিল মায়ের ঘরে যে কি হয়েছে ওর, এখনো পর্যন্ত শরীর ঠিক কেন হচ্ছে না। তখন মানে দিদা মাসিকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে রে, তোরা কলেজে গেলি সেদিন, তারপর থেকে এরকম অবস্থা। তো তখন গল্প করতে করতে মাসি বলেছে জানো ওই এতে গেছিলাম ওয়াশরুমটায়, ওখানে তো আমি তো ইউজ করলামই না, ও তো ঢুকেছিল। হ্যাঁ, কিন্তু ও ওরকম আওয়াজ পাচ্ছিল, আমিও বাইরে থেকে শুনেছি, তো জানি না ওই রুমে কি আছে। হ্যাঁ, তারপর থেকেই তো আমার মায়ের নাম কৃষ্ণা, কৃষ্ণা বেরিয়ে তারপর থেকে শরীর ওর খারাপ করেছে। এটা শোনার পরই আমার দিদা বুঝতে পেরেছে যে কিছু একটা প্রবলেমেটিক ঘটনা হয়েছে। এবার দিদা আন্দাজ করেই মাকে সকালবেলার দিকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে রে ভেতরে তোর, কি আমি শুনলাম আলোর কাছ থেকে। হ্যাঁ, আমি শুনলাম তো সকালবেলা হতেই মানে সকালবেলার দিকটা মায়ের জ্বরটা একটু কম থাকতো। তখন মাকে জিজ্ঞেস করেছে কি হয়েছে রে, তুই ওয়াশরুমটা ইউজ করেছিস, আমি শুনলাম ওর কাছ থেকে। তখন মা বলছে যে হ্যাঁ জানো আমি ঢুকেছিলাম এরকম ওয়াশরুম ইউজ করার জন্য, আমি যখন ইউজ করছি তখন আমি তো শুনতেই পেয়েছি কেউ একটা ওরকম গোগানের আওয়াজ খুব মানে কানের কাছে, মানে বোঝাচ্ছে যেন কেউ কষ্টে আছে ওর ভেতরে। একটা সবচেয়ে বড় কথা, এটা কোনো মহিলা কণ্ঠ নয়, এটা পুরুষ কণ্ঠ। আর তারপর আমার যেন মনে হচ্ছিল মানে সিলিং থেকে কেউ আমার দিকে ওরকমভাবে চেয়েছিল। তো এইসব শোনার পর তো অবভিয়াসলি মানে কিছু মানে করতেই হবে, কারণ না এটা তো নর্মাল নয়। তো দিদা তখন এইসব বটি টটি ঠেকায় যেরকম হয় না, আমি জানি না এইসব রিচুয়ালসগুলো কী, কারণ আমি কোনোদিন দেখিনি। মা বলছিল যে মানে এই বটি ঠেকাতে হয় বা লোহা রাখতে হয়, ওরকম রেখেছে, এবং তাতেও কমছে না দেখে দিদা লাস্ট করেছে কি, আমাদের মানে আমার দিদার বাড়ির পাড়ায় একটা বড় মসজিদ আছে, তো মসজিদে একজন পীর বাবা বসেন, তো সেখান থেকে ওই মসজিদের যে জল সেটা এনে মায়ের গায়ে ওই ছড়িয়েছে, মানে ছিটিয়ে দিয়েছে, আর মাকে অল্প একটু খাইয়েছে। মা বললো অদ্ভুতভাবে মানে মানে গোটা তিন তিন দিন 3 কি 3.5 দিন বলতে গেলে, সেদিন তো হাফ পিরিয়ড করে চলে এসেছিল। হ্যাঁ, যে জ্বর ছিল ওটা কাটানোর 1 থেকে 2 ঘন্টা পর কিচ্ছু আর বুঝতে পারছে না,
আর সবচেয়ে বড় ব্যাপার যে ওটা যে দিয়েছে না, তারপরেই মা বুঝতে পারলো গা থেকে যে চাপটা মা অনুভব করছে সারাক্ষণ, সেই চাপটা হঠাৎ করে মানে চলে গেল। এবং মানে মা ওই মানে ঘোরের মাঝখানেও মা বুঝতে পারছে যে কোনো একটা কালো রঙের এন্টিটি ঘর থেকে সরে যাচ্ছে, মানে মায়ের মাথার পাশ থেকে এরকম দাঁড়িয়ে ছিল, সেটা চলে যাচ্ছে, হ্যাঁ, বারান্দার দিক হয়ে চলে যাচ্ছে এরকম। এটা হলো খুব মানে কি বলবো, হ্যালুসিনেট মতো লাগবে, কারণ তখন মায়ের এতটাই জ্বর ছিল যে ভুলভাল দেখাটা খুব স্বাভাবিক। কিন্তু মা এটা মানে বললো যে আমি পাক্কা বুঝতে পারলাম যে কোনো একটা ওরকম ব্ল্যাক এন্টিটি ওরকম ঘর থেকে চেড়ে চলে গেল, এবং তারপর থেকেই আমার মানে বডিটা আস্তে আস্তে হালকা হয়ে গেছে। হ্যাঁ, তো মায়ের ওরকম একদিন আরেকদিন মা বাড়িতে ছিল, কারণ না স্বাভাবিক এতদিন জ্বরের পর তো কেউ আর জ্বর কমলেই বেরিয়ে পড়ে না, তো স্বাভাবিক ওই একদিন মতো বাড়িতে ছিল। তারপর মা খাওয়া দাওয়া শুরু করে দিল, তারপরের দিনই মা কলেজে আবারও গেছে। ওই করিডোরে আর ঘোরাঘুরি করেনি। ওই করিডোরে যারা থাকতো হলো ওই অফিস স্টাফসরা আর সিকিউরিটির দাদারা। তো সিকিউরিটির দাদারা মাকে চিনতো, মা মানে মায়ের সাথে ভালো আলাপ ছিল, যেরকম হয় কলেজে সেম যদি সিকিউরিটির কাকুরা থাকে তাদের সাথে কথা হয়। তো সেরকম দেখতে পেয়ে মাকে জিজ্ঞেস করে যে তুমি এতদিন আসোনি নাকি, মানে প্রায় 4-5 দিন হয়ে গেছে না মা কলেজ যায়নি। তখন বললো না, শরীরটা ঠিক ছিল না ওই জন্য। তারপর কলেজ টলেজ করার শেষে মা নিচে নেমেছে। নিচে নেমে এবার মায়ের একটা মনে কৌতূহল জেগেছিল যে জিনিসটা কি আছে ওখানে, মানে এরকম হলো কেন। বুঝতেই তো পেরেছি সামথিং প্যারানর্মাল থিং হ্যাপেন্স, বাট কি মানে এক্স্যাক্টলি কি ঘটনা সেটা মায়ের জানার খুব কৌতূহল হয়েছিল। মা তাই ওই সিকিউরিটি দাদাদেরই বললো যে তোমাদের এই পাশের যে ওদের যে ওয়াশরুমটা আছে তার পাশের ওয়াশরুমটা কেউ ইউজ করে না। হ্যাঁ, আমি সেদিনকে গেছিলাম, কোনো লাইট নেই বেসিক্যালি, ওটা মানে কেউ তো আর গিয়ে বলবে না তোমাদের ওয়াশরুমে ভূত আছে। তো ও মা ফার্স্টে গিয়ে বললো যে তোমাদের ওই ওয়াশরুমটায় কি প্রবলেম লাগলো, কোনো লাইট নেই, কিছু দেখা যায় না। তখন এবার সিকিউরিটির দাদাগুলো পুরো আকাশ থেকে মানে পড়ার মতো ভঙ্গিমায় বলছে যে তুমি কি ওই ওয়াশরুমে গেছিলে। তখন বলছে হ্যাঁ আমি গেলাম, তো তোমাদের ওয়াশরুমটা পরিষ্কার ছিল, সেকেন্ড ফ্লোর ওয়াশরুম তো প্রচুর মানে ভিড়, ওই জন্য যেতে পারিনি সেদিনকে, বাট কোনো লাইট নেই, কিছু নেই, আমরা মানে কিছু দেখতে পাচ্ছি না। তখন এবার সিকিউরিটি দাদারা রেগে মাকে বলছে যে কেন গেছো তুমি, তোমাকে কে যেতে বলেছে ওখানে, ওইদিকে কেউ যায় না, ওয়াশরুম খোলা আছে বলে তুমি চলে গেলে দেখে। হ্যাঁ, ওখানে তো কেউ নেই, কেউ যাচ্ছে না, তারপরও তুমি চলে গেলে। তখন মা বলছে কেন যাওয়া যাবে না। তখন দাদারা বললো দেখো তোমরা যেও না, জায়গাটা ভালো না। এবার মা বলছে যে কেন ভালো না, আমি তো অনেক কিছু বুঝতে পেরেছি, তুমি বলো তাহলে কি হয়েছে। যে দাদাটা কথা বলছিল বললো ওখানে ওই দাদারা থাকার মানে আসার আগে আরও একজন নাকি সিকিউরিটির ফ্যামিলি ওখানে থাকতেন। হ্যাঁ, মানে যেরকম থাকে না, মানে অনেক জায়গায় ফ্যামিলি থেকে যায়, মানে তার বউ আছে বাচ্চা আছে এরকম থেকে যায়, তারা সিকিউরিটি ওখানে কোনো একটা কোয়ার্টার মানে একটা ঘর দিয়ে দেয়, আর ওই মানে সিকিউরিটির কাজ করে কলেজে। তো সেরকমই একজন ফ্যামিলি ওখানে থাকতো সিকিউরিটির, তার একটা ছেলে ছিল, যে ফ্যামিলিটা থাকতো তাদের ছেলে ছিল, সেই ছেলেটা নাকি ওই মানে ওয়াশরুমে গিয়ে সুইসাইড করেছিল। এরপর থেকেই ওখানে নাকি ওরকম প্যারানর্মাল থিংস হতে থাকে। এবার ব্যাপারটা হলো যে এরাও এক্সপিরিয়েন্স করেছে, যখন ওরকম হয়েছে স্বাভাবিক কোনো সুইসাইড কেস হলে ওখানে পুলিশ এসে পুরো জায়গাটা ঘিরে দেয়। এবং প্রায় তখনকার দিনে যা হতো মানে ওখানে সুইসাইড হয়েছে চলো ঘিরে দিলাম, তো ওটা প্রায় 1 মাস মতো নাকি ওরকম বন্ধ ছিল। বন্ধ থাকার ফলে ওখানে কেউ ঢোকেনি, সামথিং কিছু করেনি। এরপর মানে ওই ফ্যামিলি যারা মানে যাদের ফ্যামিলিতে ওরকম ঘটনাটা ঘটেছিল সেই ফ্যামিলিকে নাকি করে দিয়েছিল, ওখান থেকে মানে সরে যেতে বলেছিল। তো ওই ফ্যামিলির ওখানে আর কাজ করলো না, ওরা চলে গেল। তো চলে যাওয়ার পর এই দাদারা এসেছিল। তো এই দাদারা এসে ফার্স্টে ভেবেছিল যে ওইটাকে পরিষ্কার টরিষ্কার করে যেরকম গোছানো যায় সেরকম গুছিয়ে দেবে। কিন্তু ব্যাপারটা হলো যে এরা তো পরিষ্কার যেদিন করেছিল বুঝলো যে বড় ওয়াশরুম এরা স্টুডেন্টদের জন্য খুলে দেবে, কিন্তু পরিষ্কার করার টাইমে যারা পরিষ্কার করতে গেছিলো তারা ভয় পেয়ে গেছিলো। ঠিক আছে, মানে ওই জায়গাটা এতটাই মানে নেগেটিভিটিতে ভরা, ওর যারা পরিষ্কার করতে গেছিলো ওরাই নাকি ফার্স্ট দেখতে পেয়েছিল যে ওপর থেকে ওরকম ঝুলছে, তখন কিন্তু বডি নেই। তারপরে দেখতে পাচ্ছি যে ওপর থেকে ওরকম ঝুলছে, সামনে দিয়ে যারা করিডোর থেকে পাস হয় অনেকে অফিস স্টাফ বা তারা ওই গোগানির শব্দ শুনতে পায়। হ্যাঁ, ভেতর থেকে ওরকম পা ঝুলছে ওরকম দেখা যায়। ঠিক আছে, মানে এগুলো তো মানে বিভৎস ব্যাপার, মানে যারা এক্সপিরিয়েন্স করেছে।
হ্যাঁ, তো তারপর থেকে ওই জায়গাটা এমনিতেই ওই জন্য পাশের যে মানে রুমগুলোতে আগে অফিসিয়াল কাজকর্মগুলো হতো সেইগুলো এখন ওই স্টোর রুমের মতো করে দিয়েছে, যাতে ওখানে ম্যাক্সিমাম মানুষ না বেশি আনাগোনা করতে পারে, মানে কেউ কাজ করতে চাইবে না পাশে ওরকম অবস্থা হয়ে গেছে মানুষের। তো কিছু হোক না হোক ভয়টা অলওয়েজ একটা কাজ করবে ভেতরে, তাই জন্য ওরা কেউ পাশে কাজ করতে চায় না। ওই জায়গাটা পুরোটাই মানে এই করিডোরটা পুরোটাই স্টোর রুম হয়ে আছে দুদিকে, এবং ওই সোজা গিয়ে ওই এটা ওয়াশরুমটা। তো ওটা শোনার পরই মা তখন বলল যে জানো আমি ওরকম গেছিলাম, সেম আমিও শুনতে পেয়েছি, আমি বুঝতে পেরেছি যে সিলিং থেকে কেউ আমার দিকে ওরম দৃষ্টিতে তাকিয়েছিল। হ্যাঁ, তারপর থেকেই আমার শরীর এরকমভাবে খারাপ হয়, যার জন্য আমি আসিনি এবং আমি এটা এক্সপিরিয়েন্স করেছি। তারপর তো নাকি ওই জায়গাটা আবারও বন্ধ করে দেয় পুরোপুরি। আর মায়েরা তারপরে কন্টিনিউ করেছিল ওখানে পড়াশোনা, এরকম নয় যে আর কোনো ধরনের অসুবিধা হয়েছে ওখানে, মানে পাস আউট করে মা ওখান থেকে বেরিয়েছে, কোনো ধরনের অসুবিধা আর উনি ফিল করেননি। কিন্তু এটা সত্যি কথা, ওই ওয়াশরুম মা ওখানে যতদিন পড়াশোনা করেছে কেউ ইউজ করেছে বলে মা জানে না, ঠিক আছে? তো তা ওই জন্যই মানে এই রিজনটা মায়ের সাথে এতটাই একটা নাড়া দেওয়া মানে ঘটনা, যার জন্য মা ওই মসজিদ এবং মন্দিরের জল খুব বেশি বিশ্বাস করে। তো আজকের গল্পটা এতটাই, ঠিক আছে? আশা করি যে আমার গল্প অত্যন্ত ছোট, এটা তোমাদের ভালোই লাগবে। হ্যাঁ, মানে আমার কাছে এই গল্পটা ভয়ের থেকে বেশি নস্টালজিক, কারণ ছোটোবেলায় ভূতের গল্প বলতে মা এটাই ফার্স্টে শুনিয়ে, মানে প্রথম দিকে এটাই শোনাতো, এটা আমার খুব ভয় লাগতো যেটা মায়ের সাথে ঘটেছে বলে। হ্যাঁ, তো আমি ওইটাই দিয়েই শুরু করলাম যে এটা একটা সত্যি ঘটনা। হ্যাঁ, অনেকে হয়তো ভাববে যে বুজরুকি, বাট একদমই নয়, এটা আমার মায়ের সাথে ঘটা ঘটনা। হ্যাঁ, এই জন্য মা খুব বিশ্বাসও করে, এবং আমি তো নিজে যেহেতু এক্সপিরিয়েন্স করেছি এর পরবর্তীকালে বিভিন্ন প্যারানর্মাল জিনিসপত্র, তাই আমিও এই জিনিসটাতে খুব বিশ্বাস করি। হ্যাঁ, আমাকে বলো যে আমার স্টোরি টেলিং তোমাদের কীরকম লাগলো। হ্যাঁ, এরপরে আরও 2-3টে আমি চেষ্টা করছি কালী পুজো পর্যন্ত কয়েকটা ভূতের গল্প তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমার কী কী ত্রুটি আছে বলাতে এটাও আমাকে বলে দিও, কারণ আমিও চেষ্টা করবো সেটা ইমপ্রুভ করার। কয়েকটা জিনিস যেরকম প্রবলেম আছে, আমি মাইক এখনো ইউজ করছি না, সেইটার জন্য হয়তো অডিওটা ক্লিয়ার আসছে না। সেটা আমি মাইক অলরেডি অর্ডার দিয়েছি, ওটা আসবে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। লাইট এবং স্ট্যান্ড, লাইট একটা আছে, এই রিং লাইট দেখতে পাচ্ছ আমার চশমাতে একটা রিফ্লেকশন পড়ছে, ঠিক আছে? এই রিং লাইট একটা আমি ইউজ করছি, আর একটা স্ট্যান্ড আমায় কিনতে হবে, যার জন্য ট্যাবটা আমার হাতে এতক্ষণ ধরে রাখে আমার হাতটাও ব্যথা করছে জাস্ট। হ্যাঁ, তো এইগুলো আমাকে কিনতে হবে। আর কীরকম গল্পটা কীরকম লাগলো সেটা বলো, মানে আমার কন্টেন্টটা আমি চাইছি বেটার হোক। এইগুলো তো হয়েই যাবে, জিনিসপত্র চলে আসলে ঠিক আছে, কিন্তু কন্টেন্টটা তোমার কীরকম লাগছে, তোমাদের কীরকম লাগছে সেটা আমাকে জানিও। আগের দিন যারা যারা লাইক করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আর ভিউজ যারা বাড়িয়েছো তাদেরকেও অত্যন্ত থ্যাংক ইউ। মানে আমি ভাবতে পারছি না যে আমাকে দেখতে পেরেছে কেউ, ঠিক আছে? মানে এটা আমার কাছে কি মানে অবিশ্বাস্য, ঠিক আছে? থ্যাংক ইউ যে আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি চাই যে আরও যারা যারা দেখেছিল তারাও সাবস্ক্রাইব করে দাও, যদি তোমাদের ভালো লেগে থাকে। তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি যাদেরকে তোমরা চেনো প্লিজ তাদেরকে যে শেয়ার করো, যাতে সাবস্ক্রিপশন ভিউজ এগুলো একটু বাড়তে শুরু করে দেয়। হ্যাঁ, আমি চেষ্টা করছি যে তোমাদের যেটা যেটা ভালো লাগে সেই জিনিসগুলো করার, বা সেরকম গল্প বলার। ও হ্যাঁ, আর একটা ব্যাপার যেটা আমি সত্যি কথা বলতে করতে চাই, সেটা হলো আমি গল্প সংগ্রহ করতে চাই। তো তার জন্য একটা রিকোয়েস্ট থাকলে, যারা যারা শুনছো তাদের কাছে যদি কিছু ভূতের বা খুব মজার বা খুব আনকমন কিছু এরকম যে কোনো গল্প থাকে, সেই গল্পগুলো প্লিজ আমাকে একটু শেয়ার করো, ঠিক আছে? শেয়ার করার জন্য আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমি এখানেও দিয়ে দিচ্ছি 9051434017। এই হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে পাঠিয়ে দিতে পারো, লিখে PDF করে, ভয়েস করে, যেরকমভাবে ইচ্ছে তোমরা আমাকে পাঠাতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে পরেরগুলোতে আমি সেটা শেয়ার করব। হ্যাঁ, যাতে গল্প আমি মানে এখন তোমরা যদি গল্প পাঠাও তাহলে চেষ্টা করো যে ভূতের গল্পই শেয়ার করার জন্য। তোমাদের সাথে ঘটে থাকে এরকম কোনো ভূতের গল্প আমি শেয়ার করলে আমি সেটা সত্যি তাহলে বলবো সবাইকে, ঠিক আছে? আর ইমেলও করতে পারো, ইমেল আইডি আমার দেওয়া আছে, ওখানে ইমেল করে দিতে পারো। আমি যা যা গল্প আসবে আমার কাছে, তাহলে গল্পের ভান্ডারটা পূর্ণ হবে। খুব তো বই পড়ি না, আমি আগের দিনই বললাম যে খুব গল্পের বই পড়ার যে হ্যাবিট থাকে মানুষের, সেই জিনিসটা আমার লিটারেলি নেই।
হ্যাঁ, আমি এই পডকাস্ট শুনি। পডকাস্ট একটা অন্যরকম হয় যে শোনা, একজন গল্প বলছে ওরকম ব্যাপার, কিন্তু আমি সেটা করছি না। আমি চেষ্টা করছি যে আমি যেটা ফিল করছি সেটাই বলার জন্য। তো সেটা যদি ভালো লেগে থাকে আমাকে জানিও। হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করে দিও, তাহলেই আমি জানতে পারবো। কমেন্টে বলো যে কি আমার ইমপ্রুভমেন্ট দরকার আছে, সেটা আমি বুঝতে পারছি কিছু তো দরকার আছেই সেটা করার। হ্যাঁ, তোমরা বললে সেটা আমি আরও বেটার করতে পারবো। আর আশা করি তোমরা আজকের গল্পটাও এনজয় করেছো। হ্যাঁ, ওই যেটা করেছিলাম টেইলর সুইফটের ব্যাপারে, ওটা তো এখন চলবে, ঠিক আছে? ওটা আমি মাঝখানে দেবো। যেহেতু সামনে কালী পুজো আসছে, আমি এই কয়েকটা হরর পডকাস্ট বলছি, হরর স্টোরি তোমাদেরকে শোনাবো। যেহেতু কালী পুজো আসছে, মা কালীর সাথে আমার কীভাবে সম্পর্ক বা আমার কি ইমোশনস, সেটা নিয়েও তোমাদের সাথে একদিন আড্ডা দেবো। তো stay tuned and thank you for watching that video. Tata.